ঝিনাইদহে জুলাই ঘোষণাপত্র, তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র, তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে ঝিনাইদহে। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, এনসিপির সংগঠক নাসির আল সাদি, আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা জুলাই গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল উল্লেখ করে তরুণ নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলন শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অর্জন নয়, এটি ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, যা নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে। অথচ আজও এই আন্দোলনকে রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিকভাবে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয় সভা থেকে। জুলাই বিপ্লব, এই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে। সংখ্যাটা আসলে 2000 কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। তবে আমরা যতটুকু শুনেছি প্রায় 2000, 30,000 আহত যোদ্ধা, এটিরও সঠিক তালিকা আমরা কেউ জানি না। আমরা সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি শহীদদের তালিকা প্রস্তুত। যে পরিবার বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, বাংলাদেশকে একটি গুম খুনের অভয়ারণ্য বানিয়েছে, ভয়ের রাজ্য বানিয়েছে, ত্রাস সৃষ্টি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই শেখ পরিবারের মাস্তানদেরকে গ্রেফতার করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সরকার এই কাজগুলো এখনো পর্যন্ত শুরুই করেনি। গণজাগরণ মঞ্চের নামে যে ধরনের মব জাস্টিস বাংলাদেশে চলেছে, অসংখ্য আলেম উলামাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে যে ধরনের নির্যাতন চলেছে, এর কোনো কিছুর বিচার এখনো পর্যন্ত সরকার শুরু করেনি। আমরা জানি সেই বিডিআর বিদ্রোহের কথা, 57 জন সেনা কর্মকর্তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলোর এখনো পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। এখন আমাদের তরুণ বন্ধুরা, এমনকি আমরাও বলছি যে রাষ্ট্র সংস্কারের সনদ তৈরি করতে হবে। এখানে একজন বক্তব্য রেখেছেন যে রাজনৈতিক দলগুলো তারা রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচারের কথা বলছে না, তারা শুধুমাত্র নির্বাচনের কথা বলছে। আমার কাছে আসলে বিষয়টা সঠিক মনে হয় না। দেখেন, আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা ক্ষমতায় থাকেন, রাষ্ট্র সংস্কার করেন, গণহত্যা বিচার করেন, কিন্তু যে সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি, এমনকি এই সরকারের উপদেষ্টারা সাবের মান্নানদের জামিন দিচ্ছে, এমনকি এই ঝিনাইদহ 2 আসনের যে এমপি ছিল তারও জামিন দিয়েছে, উপদেষ্টাদের সহযোগিতায় জামিন পেয়েছে। আপনাদের বলুন, এই সরকারের মাধ্যমে তাহলে কি গণহত্যা বিচার সম্ভব? একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এই সরকার তাদের বিচার কার্যক্রম পরিচালনা করছে। আরেকটা ঘোষণা করেছে, আমরা সরকারকে বলেছিলাম ন্যূনতম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু সরকার আসলে বিচার করতে চায় না। মানুষের চোখে ধুলো দিয়ে এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে। যে বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করেছি, সরকারের সমালোচনা করা মানে এই নয় যে আমরা সরকারের পতন দাবি করছি। আমরা সরকারের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সরকারকে বারবার আহ্বান জানিয়েছি। আমরা যে সকল ছাত্র নেতৃবৃন্দকে সমর্থন দিয়েছিলাম যে এরাই গণঅভ্যুত্থানের নায়ক, এরা উপদেষ্টা হয়েছে, হয়তো এদের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কার হবে, এদের নেতৃত্বেই গণহত্যার বিচার হবে, কিন্তু তাদের মনোযোগ সেই দিকে নাই। তাদের এপিএসদের দুর্নীতি সম্পর্কে আমরা জানি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করেছি। আমাদের প্রত্যাশার জায়গায় আজকে হতাশা। আজকে কেন সমালোচনা, আলোচনা, কেন ভিন্নমত? এইখানে আমরা যারা রয়েছে সবাই মিলে কি একসাথে একতাবদ্ধ হয়ে আন্দোলন করি নাই? বাংলাদেশের
রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি, আমরা যে এক ছিলাম, আজকে আমাদের বিভক্ত কারা করলো? উপদেষ্টারা বিভক্ত করেছে, সরকার করেছে। সরকার যখন উপদেষ্টা পদে বসার পরে সরকারের লোকজন তারা বলেন যে ছাত্ররাই আমাদের বসিয়েছে, ছাত্ররাই আমাদের নিয়োগকর্তা, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার করতে হলে সবাইকে সাথে নিয়ে একমত পোষণ করার মাধ্যমে, ঐক্য সৃষ্টি করে সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। সরকারের 10 মাস অতিবাহিত হয়েছে। সরকার যেখানে জুলাই ঘোষণাপত্র অথবা জাতীয় সনদ রাষ্ট্র সংস্কারের সেটি পেশ করার কথা, জাতির সামনে হাজির করার কথা, সেটা এখনো পর্যন্ত হাজির করতে পারে নাই। কারণ সরকারের উপদেষ্টারা তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, জনগণ কি চায়, আমি কোনো একজন উপদেষ্টা দেখি না এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে গিয়েছে, মানুষের কথাগুলো জানতে চেয়েছে, মানুষ কি চায় শুনতে চেয়েছে। আপনি যদি মানুষের কথা না শোনেন তাহলে কিভাবে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন? আমরা সরকারকে বলেছি নির্বাচনের গতিতে চলবে, রাষ্ট্র সংস্কারের গতিতে চলবে, গণহত্যার বিচারের যে কার্যক্রম সেই গতিতে চলবে। কিন্তু সরকার একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলছে, একটার সাথে আরেকটা সংঘর্ষ বাঁধিয়েছে, যে কারণে ভাঙার পরে যে গড়ার কাজ, সেই কাজটা আমরা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আজকে এখানে যারা রয়েছি আপনাদের সবার প্রতি আমার আহ্বান, আসুন আমরা এক থাকি, একতাবদ্ধ থাকি। আলোচনা থাকবে, কিন্তু কিছু বিষয় আমাদের একমত পোষণ করতে হবে। যেমন ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে হাসিনা এত বছর ক্ষমতায় ছিল জোরপূর্বক, কার পৃষ্ঠপোষকতায়, কার সহযোগিতায়? ভারতে। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রাম করেছি। দেখেন, আমাদেরকে ওই সময় বলা হয় যে তোমরা হাসিনার বিরুদ্ধে স্লোগান দাও, সমস্যা নাই, মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। তোমরা হাসিনার পতন চাও, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। দেখেন হাসিনাকে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে? নরেন্দ্র মোদী, ভারত। তার মানে বুঝতে হবে বাংলাদেশে যে সংকট সৃষ্টি করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, তার মূলে ভারতীয় আধিপত্যবাদ। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আজকে আমাদের যে আয়োজন তা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নিয়ে। আমাদের এই আয়োজনটা হয়তো সফল হবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে এই ধরনের আয়োজন আমাদের করতে হচ্ছে। আমরা প্রথমেই বিশ্বাস করি এই ধরনের আয়োজন আমাদেরকে কেন করতে হবে, এই ঘোষণাপত্র কেন আমাকে জনসমর্থন তুলে সরকারের উপর চাপ প্রয়োগ করে তারপরে আদায় করতে হবে। এই সরকার তো আসলে ছাত্রছাত্রীদের নিয়ে আসা সরকার, আম জনতার সরকার। তাহলে এই সরকারের কাছে কেন আমাকে জোরপূর্বক এবং দাবি দেওয়া আদায়ের মাধ্যমে ঘোষণাপত্র আদায় করতে হবে? এই সরকারের তো প্রথম লক্ষ্যই হওয়া উচিত ছিল ঘোষণাপত্র দেওয়া, ফ্যাসিবাদী যে শাসনামল ছিল তার সাথে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি বর্গকে বিচারের আওতায় আনাই তো এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা দেখবেন যে সরকার আসার পরেও টানা 10 মাস কোনো প্রকারে আমরা এই ফ্যাসিবাদ বিরোধীদের সম্পূর্ণরূপে বাজেয়াপ্ত করা বা নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো প্রকার অগ্রগতি দেখতে পারিনি। অবশেষে আবারও আমাদের জুলাই ঐক্য ঘোষণা করতে হয়েছে এবং সমস্ত স্তরে ছাত্র প্রতিনিধি এবং আম জনতাকে সাথে নিয়ে আমাদের যমুনার সামনে অবস্থান করতে হয়েছে, এরপর শাহবাগ ব্লক করতে হয়েছে। তারপরে গিয়ে আমরা আবারও সেই ফ্যাসিবাদী যে আওয়ামী শক্তি তাদেরকে নিষিদ্ধ করার জন্য, তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে একটি খসড়া পেয়েছি। আমাদের অত্যন্ত লজ্জার সাথে বলতে হয় যে এই ইন্টেরিয়াম সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যও আমাদের প্রেশার প্রয়োগ করতে হয়। আমাদের আরো লজ্জার বিষয় হয়ে ওঠা উচিত যে এই যে 17 বছরে যে সকল রাজনৈতিক দলগুলো আপনার হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে, সেই সকল মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো এখন জুলাই ঘোষণাপত্রের বিষয়েও খুব একটি আগ্রহ প্রদর্শন করছে না। এটা কি জুলাইয়ের সাথে আমাদের গাদ্দারি না? আজকে 17 বছর আপনি দেখবেন প্রতিটি রাজনৈতিক দল যেভাবে শোষিত হয়েছে, যেভাবে নির্যাতিত হয়েছে, এবং পরবর্তী সময় ছাত্র এবং আম জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এবং সেই বাক স্বাধীনতা ফেরত পাওয়ার এই আন্দোলনকে আমরা আইনগত
এই জুলাই ঘোষণাপত্র যদি আমরা না পাই, আমরা সত্যি প্রতিটি মানুষ সন্ত্রাসী হিসেবে গণ্যিত হব। একটি বিশেষ জাতি, একটি বিশেষ গোষ্ঠী এই পুরো আন্দোলনকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করবে এবং এরপরে এইভাবে নির্বাচনে আমাদেরকে দমনপ্রিয় এবং একটি বৈধ সরকারকে নামানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের আইনি জটিলতার ভিতরে পড়তে হবে। অথচ কিন্তু আপনি দেখবেন